গল্প অদ্ভুত তার মায়া। লেখক মোহাম্মদ তামজিদ। পূর্ণিমার চাঁদের আলোয় ঢেকে আছে চারপাশ। নরম হাওয়া বইছে, যেন প্রকৃতি নিজেই বিষণ্ণ কোনো গান গাইছে। আজকের রাতটা একটু ভিন্ন, একটু বেশিই নিঃসঙ্গ। বারান্দায় একা দাঁড়িয়ে আছে নেহা। তার চোখ আকাশে, তার মন কোথাও হারিয়ে গেছে। নেহা মধ্যবিত্ত পরিবারের এক শান্তশিষ্ট মেয়ে। মা মারা গেছেন অনেক আগে। তখন সে খুব ছোট, বাবার কাছেই বড় হয়েছে। কিন্তু সে বাবা যে একসময় তার মায়ের প্রাণ কেড়ে নেবে, তা কি কোনো সন্তান কল্পনা করতে পারে? সেই ঘটনা নেহার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। নেহা বুঝে গেছে, যার ছায়া এসে বড় হয়েছে, সেই ছিল তার জীবনের সবচেয়ে বড় শত্রু। তার বাবা একজন লোভী ও ক্ষমতালোভী মানুষ। অর্থ আর প্রতিপত্তির মোহে সে শুধু নিজের লাভ বোঝে, ভালোবাসা না। আর এরকম মানুষকে যারা চ্যালেঞ্জ করে, তাদের একজন হলো শৈবাল। শৈবাল একদম ভিন্ন ধাঁচের মানুষ। রহস্যময়, গম্ভীর আর রাগী। তিনি শহরের এক প্রভাবশালী উদ্যোক্তা। কিন্তু তার অতীতটা অনেক কালো। আর সেই অতীতের সঙ্গে জড়িয়ে আছে নেহার বাবার নাম। নেহার বাবা শৈবালের কোম্পানিতে কাজ করত। কিন্তু দুর্নীতির মাধ্যমে বহু ক্ষতি করে সে শৈবালের ব্যক্তিগত জীবনেও এক বড় ক্ষতি করেছিল, যার প্রতিশোধ নেওয়ার আগুন শৈবালের হৃদয়ে জ্বলছেই। নেহা জানত না শৈবালকে। কিন্তু একদিন হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়ায় সেই মানুষ, যার চোখে রাগের আগুন, কণ্ঠে চাপা হুমকি। শৈবাল তার দিকে তাকিয়ে বলে, তোমার বাবা আমার জীবন নষ্ট করেছে। এখন তার মূল্য দেবে তুমি। নেহা চমকে যায়। সে বোঝে না কি ভুল সে করেছে। কিন্তু শৈবাল বুঝতে চায় না কিছুই। এক রাতে পাল্টে যায় নেহার জীবন। নেহাকে তুলে নিয়ে যায় শৈবাল। তার নিজস্ব প্রাসাদ সম এক ভিলা। পাহাড়ের কোলঘেঁষা সেই জায়গায় কারো প্রবেশ নেই, কারো নজর নেই। সেখানেই থেকে বন্দি করে রাখে শৈবাল। একদিন রাতের অন্ধকারে, যখন বাইরে শুধু ঝিঝি পোকার আওয়াজ আর দূরে গর্জন করা সমুদ্রের ঢেউ, তখন নেহা আবার চাঁদের আলো দাঁড়িয়ে প্রার্থনা করে, হে আমার রব, তুমি তো জানো আমার মনের সকল কষ্ট, সকল ব্যথা। হে আমারও, আমাকে নরক থেকে তুমি মুক্ত কর এবং আমাকে তুমি এই পৃথিবীতে বাঁচতে পারি মতো এমন একজন সঙ্গী দেয় যে আমাকে আগলে রাখবে। আমি সেই সঙ্গীর অপেক্ষায় আছি যাকে তুমি আমার জীবনে লিখে রেখেছ হালাল ভাবে, তাই তো হারামকে উপেক্ষা করে বসে আছি সেই সঠিক মানুষটির আশায়। হে আমার রব, তাকে তুমি শীঘ্রই আমার জীবনে এনে দাও, নয়তো তারা আমাকে বাঁচতে দিবে না। হে আমার রব, আমি পবিত্র হয়ে বাঁচতে চাই। আমি অপবিত্র হতে চাই না। আমি চাই না আমার জীবন সঙ্গী বাদে কোন বড় পুরুষ আমাকে স্পর্শ করুক। হে আমার রব, রহম কর। এসব বলতে বলতে নেহা কান্না করতে থাকে। ঠিক তখনই তার পেছনে শৈবালের পদক্ষেপ শোনা যায়। সে ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে আবার সেই আগুন। কিন্তু এবার তার কণ্ঠে কেমন এক ভিন্ন ধরন। তুমি যা চাও আমি হতে পারি, কিন্তু আমি তোমাকে কাউকে দিতে পারি না। তুমি শুধু আমার। বিয়ে করব তোমাকে, আমার নিয়মে, আমার পথে বন্দিনী করে রাখবো। আমার করে তুমি শুধু আমারই থাকবে, দুনিয়া পরকাল উভয় ক্ষেত্রে। নেহা ভীত, কাঁপছে। সে কিছু বলতে পারে না। কেবল চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। শৈবাল নেহার কান্না এবং কাঁপাকাঁপি দেখে রেগে গিয়ে একটা রুমে নিয়ে বন্দি করে রাখে। রুমে কান্না করতে করতে তার অতীতের কথা ভাবতে থাকে নেহা। অতীত। সেই দিনটি ছিল এক শুক্রবার। কলেজ শেষে বাড়ি ফিরছিল নেহা। রাস্তাটা চেনা, তবে দিনটা নয়। আজ যেন কিছু অচেনা ছায়া হেঁটে আসছে তার পেছনে পেছনে। হঠাৎ এক অচেনা পুরুষ এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুমি কি নেহা? তোমার বাবার নাম কি নাজিম আজম? নেহা থমকে দাঁড়িয়ে গেল। হ্যাঁ।
কিন্তু আপনি কে? আমার নাম আর বাবার নাম জানলেন কিভাবে? লোকটি নেহার চোখে তাকিয়ে আসতে বলল, তোমার মায়ের নাম মায়া, তাই না? নেহা এবার সত্যিই চমকে গেল। আপনি আপনি এসব জানলেন কিভাবে? আমার মা তো অনেক বছর আগেই মারা গেছেন। লোকটি একটু থেমে বলল, তোমার মাকে খুন করা হয়েছিল। এই কথা শোনা মাত্রই নেহা যেন জমে গেল। কি বলছেন আপনি? না, না, মা তো হার্ট অ্যাটাকে মারা গেছেন। লোকটি শান্ত স্বরে বলল, চলো কোথাও বসে কথা বলি, সব বলবো তোমাকে। নেহা দ্বিধাগ্রস্ত হলেও মায়ের স্মৃতি থেকে টেনে নিয়ে গেল লোকটির সঙ্গে একটি পার্কের বেঞ্চে। লোকটি নীরবে আকাশের দিকে তাকিয়ে এক গভীর নিঃশ্বাস ফেলল, যেন বুকের মধ্যে জমে থাকা অনেক বছরের বোঝাটা আর খুলে ফেলবে। তোমার মা, মায়া, তিনি শুধু অসাধারণ সুন্দরী ছিলেন না, তিনি ছিলেন এক স্বচ্ছ হৃদয়ের মানুষ। আর তোমার বাবা, নাজিম আজম, একসময় তাকে ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। কিন্তু সময় বদলে দেয় মানুষকে, আর লোভ অন্ধ করে দেয় বিবেককে। তোমার বাবার ছিল বিপুল সম্পদ, ছিল সম্মান, কিন্তু সে তা সামলাতে পারেনি। বাজে বন্ধুত্ব, খারাপ অভ্যাস, সব মিলিয়ে সে নেমে যায় অন্ধকারে। তোমার মা অনেকবার তাকে বুঝিয়েছেন, অনেকবার চেষ্টা করেছেন স্বামীকে ফেরানোর, কিন্তু সে শোনেনি। এক সময় মায়া বুঝে গিয়েছিলেন, এই মানুষের আগের মতো নেই। তখনই তিনি সিদ্ধান্ত নেন, তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করবেন। দরকার হলে নতুন করে সংসার গড়বেন, শুধু যেন তোমাকে ভালো রাখতে পারেন। আমি আমি ছিলাম তার বন্ধু। আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সেটা কোনোদিন বলা হয়নি। তবুও সে যখন বলেছিল, আমি আর পারছি না, আমি চলে যাব, তখন আমি তাকে থামাইনি। কিন্তু তোমার বাবা টের পেয়ে যায়। সেদিন বিকেলে তাদের মধ্যে মারাত্মক ঝগড়া হয়। রাগ, অপমান, অহংকারে অন্ধ হয়ে গিয়ে সে তোমার মাকে খুন করে। একটা বালিশ দিয়ে মুখ চেপে ধরে মেরে ফেলে দেখে। সবাই বলেছিল হার্ট অ্যাটাক, কারণ তোমার বাবা ছিল প্রভাবশালী। কারো কিছু বলার সাহস ছিল না। লোকটির কণ্ঠ ভার হয়ে আসে, চোখে জল টলমল করে। আমি চুপ করেছিলাম, কারণ আমারও ভয় ছিল। কিন্তু এখন আর পারছি না। তোমার এটা জানা দরকার ছিল, নেহা। তোমার মা একজন যোদ্ধা ছিলেন, আর তুমি তারই মেয়ে। নেহা সেখানে কান্না করতে থাকে, সে যে আজ বড় ধোঁকা খেয়ে সে কখনো ভাবেনি তার বাবাই মাকে হত্যা করবে। লোকটি নেহাকে সান্ত্বনা দিয়ে একটা কার্ড দেয় এবং বলে, এটা আমার নাম্বার, কোন সময় বিপদ হলে বলিয়া, আমি তোমাকে নিজের মেয়ের মতো মনে করি, কারণ তুমি যে আমার ভালোবাসার অংশ। লোকটি চলে যায়, পেছনে ফেলে যায় কান্নারত নেহাকে। নেহা দরজা বন্ধ করে চুপচাপ মায়ের একটা পুরনো ছবি হাতে নিয়ে বসে থাকে। চোখের কোণে কান্নার রেখা, চাপা অভিমান আর না বলা অসহায়তা একসাথে পুঞ্জীভূত হতে থাকে। এমন সময় ঘরের দরজায় টোকা পড়ে। দরজায় দাঁড়িয়ে নেহার বাবা আজম। নেহা, একটা কথা বলবো। বলুন বাবা। মা ছবিটা পাশে রেখে শান্ত কণ্ঠে বলে নেহা। আজম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে ওঠে, তোমার বড় ফুপির ছেলে রিয়াদ তোমার কেমন লাগে? নেহা মৃদু হেসে বলে, ভালো লাগে, ঠিক নিজের বড় ভাইয়ের মতো। আজম একটু ইতস্তত করে, তারপর বলে, তোমার ফুপি তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। কাল পাঠানো হয়েছে, তবে তোমায় বলা হয়নি। নেহা একটু কেঁপে ওঠে, কণ্ঠে দৃঢ়তা এনে বলে, আমি বিয়ে করতে চাই না আব্বু। আমি পড়ালেখা করব। রিয়াদ ভাইকে তো নিজের ভাইয়ের মতোই দেখি। আজম মাথা নিচু করে বলে,
আমি জানি তুমি পড়ালেখা করতে চাও, আমিও চাই সেটা। তবে মনে করেছিলাম তুমি হয়তো রিয়াদকে পছন্দ করো, তাই বললাম। যেহেতু তুমি চাও না, তাহলে এখনই কিছু বলছি না। তবে তুমি তো এখন ইন্টার ফার্স্ট ইয়ার, এইচএসসি শেষ করার পর বিয়ে দিতে হবে তোমাকে। নেহা কণ্ঠে একরাশ ক্লান্তি নিয়ে বলে। আপনার ইচ্ছা আব্বু। আজম চলে যায়। নেহা বিছানায় বসে থাকে চুপচাপ। বাইরে সন্ধ্যার বাতাসে পর্দা দুলছে, যেন নীরব কান্নার সঙ্গী হয়েছে। এমন সময় হঠাৎ কে যেন তার নাম ধরে ডাকে। চমকে উঠে নেহা। দরজার সামনে দাঁড়িয়ে আছে শৈবাল, রক্তচক্ষু, রুক্ষ মুখে ঝড়ো দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তোমাকে বলেছিলাম কাল বিয়ে করব। ভুলে গেছো নাকি? আমাকে এতবার ডাকতে হলো কেন? নেহা স্তব্ধ হয়ে যায়। তারপর ধীরে ধীরে বলে ওঠে, আমি বিয়ে করব না একজন চরিত্রহীন পুরুষকে, যে একজন মেয়েকে আটকে রেখে বিয়ে করতে চায়। তার তার কোনো সম্মান থাকে না। কথা শেষ করার আগেই শৈবালের একটি সজোর চড় পড়ে নেহার গালে। ব্যথায় চোখ বন্ধ হয়ে যায় তার। আমি চরিত্রহীন? সাহস কি করে হয় এসব বলার তোকে? হঠাৎ একটা দড়ি দিয়ে আজম শৈবালকে ফেলে বেঁধে ফেলে। নেহা তখনই এক ফুলদানির বাড়ি মারে শৈবালের মাথায়। শৈবাল মাটিতে উঠে পড়ে। আজম আর দেরি না করে নেহাকে নিয়ে পালিয়ে যায়। কয়েক ঘন্টা পরে চোখ মেলে শৈবাল। মাথা টনটন করছে। একটু একটু করে সব মনে পড়ে যায়। নেহা, আজম, তোমাদের ছাড়বো না। বিয়ে তো আমি করবই, তবে শাস্তি, সেটা নরকের মতো। শৈবাল চিৎকার করে ওঠে। এদিকে নেহা বসে আছে এক আশ্রয়কেন্দ্রে। আজম নেই, সে একটা কাজে অন্য শহরে গেছে। নেহার সামনে বসে আছেন একজন নারী, মোনালি খান। জীবন তার অনেক কিছু ছিনিয়ে নিয়েছে, কিন্তু ইমান থেকে ছিনিয়ে নিতে পারেনি। মোনালি নেহার দিকে তাকিয়ে বলেন, বেটি, পৃথিবী মানুষকে কাঁদায়, কাঁদতেই হয়। কিন্তু একদিন ঠিকই দেখা হবে তার সাথে, যে চোখের জলে হিসেব রাখে। যারা অন্যায় করে, তাদেরও জবাবদিহি করতে হবে। আর তুমি অসহায়, কিন্তু স্মরণ রেখো, অসহায়তা যখন চোখের জলের রূপ নেয়, তখন তা সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। ধৈর্য ধরো, কারণ ন্যায়ের জয় অনিবার্য। নেহা চোখ বন্ধ করে গভীর এক নিঃশ্বাস ফেলে। শৈবাল রাগে ফুঁসছে। এদিক ওদিক পায়চারি করছে, আর নিজের মনে বিড়বিড় করে বলছে, ছাড়বো না, কাউকেই ছাড়বো না। আমাকে আঘাত করার শাস্তি পেতেই হবে। হঠাৎ পকেট থেকে মোবাইল বের করে কাউকে ফোন দিল। অন্যদিকে নেহা নিজের ঘরে চুপচাপ বসে আছে। আজ সে আশ্রয় কেন্দ্রে গিয়েছিল। এখন মনে হচ্ছে ওখানে গিয়ে ওর ভালোই লেগেছে। মাঝে মাঝে একটু একটু করে নিজের মনে জায়গা করে নিচ্ছে সেখানে যাওয়া আসা। তার বাবা। নেহা জানে বাবা তাকে অনেক ভালোবাসে। তবু মাঝে মাঝে মনে হয়, যে মানুষ তার মাকে খুন করেছে, সে কি সত্যিই ভালোবাসতে পারে? এই ভাবনার ভিড়ে ক্লান্ত হয়ে নেহা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর নেহার বাবা আজম এসে তাকে ডাকতে থাকে। আজম পাশে বসে নেহার মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, তুমি আমার আদরের মেয়ে। হ্যাঁ, আমি ক্ষমতায় লোভী, কিন্তু সবকিছু করেছি তোমার জন্য। আমি তো এমন ছিলাম না, জীবন আমাকে এমন করে গড়ে তুলেছে। আমি তোমার মাকে শুধু ভালোবেসেছিলাম, সংসার করতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার সবকিছু ছিনিয়ে নিয়েছে। আজমের কণ্ঠে হাহাকার। তার চোখ জ্বলছে প্রতিশোধের আগুনে। সে ফিসফিস করে বলল, তাদের ধ্বংস না করে আমি থামব না। হঠাৎ দরজার বেল বাজে।
আজম দ্রুত দরজা খুলতেই কেউ তাকে অজ্ঞান করে ফেলে। কয়েকজন লোক মিলে আজমকে গাড়িতে তুলল। তারপর মুখে মাস্ক পরে শৈবাল নেহার ঘরে ঢুকে পড়ে। নেহা তখনও ঘুমে অচেতন। শৈবাল মুচকি হেসে বলে, পেয়ে গেছি, এখন আর ছাড়বো না, আজই তোমাকে আমার করে নেব, হালাল ভাবে। শৈবাল নেহাকে কোলে তুলে নেয়। নেহা চমকে জেগে ওঠে, চিৎকার করতে থাকে, নামান, ছেড়ে দিন আমাকে, অসভ্য কাপুরুষ। শৈবাল কঠিন চোখে তাকিয়ে বলল, আজ থেকে তুমি আমার, সারা জীবনের জন্য। নেহাকে গাড়িতে তুলে মুখে টেপ লাগিয়ে হাত পা বেঁধে এক অজানা পাহাড়ের বাড়ির দিকে রওনা হয় শৈবাল। নেহা নীরবে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। চোখ খুলে দেখে সে একটা অচেনা ঘরে বন্দি। শৈবাল সামনে দাঁড়িয়ে। সে বলল, এই শাড়ি এর গয়নাগুলো পরে নাও, আজ আমাদের বিয়ে। নেহা আতঙ্কিত গলায় বলে, অসম্ভব, আমি আপনাকে বিয়ে করব না। শৈবাল মুচকি হেসে বলল, তোমার বাবাকে বাঁচাতে চাইলে রাজি হয়ে যাও। নেহা দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমার বাবার জীবন নিয়ে আমার কিছু যায় আসে না, আমি আপনাকে বিয়ে করব না। শৈবালের চোখ জ্বলতে থাকে। রাগে ফুঁসে ওঠে সে। নেহাকে একের পর এক চড় মারতে থাকে। নেহা কাঁদতে কাঁদতে অনুনয় করে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার বাবার শত্রুতা আমার উপর কেন নিচ্ছেন? শৈবাল গম্ভীর গলায় বলল, তোমার বাবার শাস্তি তুমিই হবে, আর আমি তোমাকে চেয়েছি, এখনো চাই, তবে হারাম নয়, হালাল ভাবে। শৈবাল কাজীকে ডাকিয়ে আনে। কাজী গম্ভীর চোখে শৈবালের দিকে তাকিয়ে বলল, বিয়ের জন্য নারীর সম্মতি লাগবে, জোর করে বিয়ে হয় না, এটা ইসলাম সম্মত নয়। শৈবাল তীব্র কণ্ঠে চেঁচিয়ে বলে, পড়াও বিয়ে, না হলে এখান থেকে বেরোতে পারবে না। ভয় কাজে বাধ্য হয়ে বিয়ে পড়ান। 3 বার কবুল হয়। তবে কাজী নেহার কানে ফিসফিস করে বলে দেন, ভয় পেও না মা, জোর করে বিয়ে হয় না, আল্লাহর কাছে এ বিয়ে গ্রহণযোগ্য নয়। বিয়ে শেষ হতেই শৈবাল কাজীকে বেশি কথা না বলে চলে যেতে বলে। কাজী চুপচাপ চলে যায়। শৈবাল নেহাকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে আসে। নেহা ব্যথায় ছটফট করতে করতে মেঝেতে পড়ে থাকে। তার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। একটি অন্ধকার জীবনের সূচনা যেন তার জন্য অপেক্ষা করছে। আজম আস্তে আস্তে চোখ খুলে নিজেকে একটি অন্ধকার ঘরে আবিষ্কার করে। মাথাটা ঝিমঝিম করছে তার। তখন হঠাৎ নেহার কথা মনে পড়ে যায় আজমের। নেহা ওই শৈবালের কাছে বন্দী। ওকে যে করেই হোক এখান থেকে বের করতে হবে। তখন আজমের নজর যায় তার হাতে থাকা ঘড়ির দিকে, যেটা দিয়ে কল করা যায়। আজম সব ঘটনা খুলে বলে এক লোকের কাছে সাহায্য চাই। লোকটি বলে, নেহা মামুনির কিছু হতে দেব না, আজই লোক পাঠিয়ে তোমাদের উদ্ধার করব। আজই সুযোগ, কারণ শৈবাল অনেক ব্যস্ত। তোমাদের পাসপোর্টগুলো আমি ঠিক করে রাখছি। উদ্ধার করে তোমাদের ইন্দোনেশিয়া নিয়ে যাব। আজম, বিশ্বাস কর আসাদ, তোর কাছে আমি চিরঋণী। আসাদ, তুই কি কম করেছিলি আমার জন্য? আজ আমি এই জায়গায় তোর জন্যই আসতে পেরেছি। কয়েক ঘন্টা পর আসাদের লোকেরা এসে শৈবালের লোকদের ঘুমের ঔষধ খাইয়ে আজমকে মুক্ত করে এবং নেহার রুমের দিকে যায়। নেহা বসে বসে কান্না করছে, কারণ শৈবাল স্বামীর অধিকার চাইলে সে দিতে পারবে না।
কারণ জোর করে বিয়ে হয়নি, উভয়ের সম্মতিতে বিয়ে হয়। ধর্মীয়ভাবে শৈবাল এখনো হারাম নেহার জন্য। নেহা মনের ভেতর থেকে বলে, ইয়া রব, আমাকে বাঁচাও এই হারাম অবস্থা থেকে। আমাকে পবিত্র ঈমান নিয়ে শহীদের মতো মৃত্যু দাও। ঠিক তখনই দরজা খুলে যায়। নেহা ভয় ফিরে তাকিয়ে দেখে অ্যাডম ও আঙ্কেলকে। দৌড়ে গিয়ে অ্যাডমকে জড়িয়ে ধরে। আজম নেহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি এসে গেছি মা, আর কোনো চিন্তা নেই। তারপর তারা দ্রুত বেরিয়ে আসে, গাড়িতে উঠে সোজা আসাদের বাসায় যায়। সেখানে কাপড় বদলে খেয়ে দিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। নেহা, বাবা, জানো তুমি না বেস্ট বাবা। আর আঙ্কেল, আপনি অনেক ভালো। আসাদ হাসে, মামুনি, তুমি আমার বন্ধুর প্রাণ। তোমাকে বিপদে ফেলে রাখতে পারি না। নেহা, আজম আর আসাদ তাদের নতুন যাত্রায় রওনা দেয়। নেহা বসে বসে আসরের নামাজ আদায় করে। তারপর দুহাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বলে, ইয়া রব, তুমি রহম করেছ। তুমি আমার দোয়া কবুল করেছ। তোমার কাছে লাখো শুকরিয়া। পরের দিন শৈবাল যেখানে নেহাকে বন্দি করে রেখেছিল সেখানে যায়। হঠাৎ একটা লোক এসে বলে, স্যার, ম্যাডামকে কিছু লোক এসে নিয়ে গেছে। আমাদের সবাইকে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছে। কথাটা শুনে শৈবাল দৌড়ে যায় নেহার রুমে। কিন্তু রুম খালি। নেহার অনুপস্থিতি দেখে শৈবাল তীব্র চিৎকার করে ওঠে। কিভাবে সে আমাকে ছেড়ে চলে যেতে পারল? আমি তো তাকে হালালভাবে ভালোবেসেছি। তাহলে কেন সে এমন করল? হঠাৎ শৈবালের চোখ মুখ শক্ত হয়ে যায়। এক অভিমানের অন্ধকার মেঘ তার হৃদয় ঘনিয়ে আসে। যেভাবে হোক খুঁজে বের করবো তাকে, পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাক না কেন তাকে আমার কাছে ধরা দিতে হবেই। শৈবাল রেগে গজগজ করতেছে আর কথাগুলো বলছে, ওয়াসিম, দোস্ত, তুই এত হাইপার হোস না, দেখবি ভাবি নিজের ভুল বুঝতে পারবে। আর তাছাড়া ভাবিতে চাইলেও তোকে ডিভোর্স না দিয়ে বিয়ে করতে পারবে না, কারণ আইনগত ভাবে সে তোর ওয়াইফ। শৈবাল গোমরা মুখ শয়তানি এক হাসি দিয়ে, ঠিক বলেছিস, সে চাইলেও বিয়ে করতে পারবে না আর আমার থেকে কতক্ষণ পালিয়ে বেড়াতে পারবে। তবে যাই বলিস, সব দোষ আজমের, নয়তো নেহার অত সাহস নেই। ওয়াসিম, যাই বলছিস। শৈবাল, নেহা চাইলেও আমাকে কখনো ডিভোর্স দিতে পারবে না। ওয়াসিম অবাক হয়ে শৈবালের দিকে তাকায়। শৈবাল মুচকি হাসি দিয়ে একটা কাগজ ওয়াসিমের সামনে রাখে। ওয়াসিম কাগজটা হাতে নিয়ে দেখে, ওয়াসিম, আরে হো, তুই তো মারাত্মক কাজ করছিস, তোর এত কিলার বুদ্ধিগুলো আসে কি করে? শৈবাল, সেগুলো তোর জানতে হবে না, সেগুলো জানলে আর তুই শৈবাল হতি ওয়াসিম না। এই বলে শৈবাল চলে যায়। ওয়াসিম শৈবালের কথা শুনে দাঁড়িয়ে থাকে, তারপর সে শৈবালের পিছু পিছু দৌড়াতে থাকে। নেহারা ইন্দোনেশিয়াতে আসছে সপ্তাহখানেক আগে। এখানে আসাদের ওয়াইফ আশফিয়া এবং আসাদের কন্যা ফাতেমা থাকে। এই কয়েকদিনে ফাতেমার সাথে নেহার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে এবং আশফিয়া ও নেহাকে নিজের মেয়ের মতো মনে করে, অনেক আদর যত্ন করে। আজকে আসাদ নেহাকে ফাতেমার ভার্সিটিতে ভর্তি করে দিবে। ফাতেমা আর নেহা একই বয়সী। নেহা কলেজে যাওয়ার জন্য একটি বোরকা পরে নেই, তখন দরজা দিয়ে ফাতেমা ঢুকে নেহাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, বাহ, তোমার ফর্সা গায়ে বোরকাটা বেশ মানিয়েছে। নেহা ফাতেমার কথা শুনে ফাতেমার দিকে তাকায় এবং মুচকি হাসি উপহার দিয়ে বলে, তুমি কি কম সুন্দর? ফাতেমা, দেখতে হবে না আমি কার বান্ধবী। ভাব নিয়ে কথাটা বলে ফাতেমা। তাদের কথাবার্তার মধ্যে হঠাৎই আসফিয়া ডেকে ওঠে। আশফিয়া, কিরে তোদের হলো? ওদিকে তোদের আম্মু অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি আয়। নেহা আর ফাতেমা আশফিয়াকে সালাম দিয়ে গাড়িতে উঠে বসে গাড়ি নিজ গন্তব্যে রওনা হয়। গাড়ির পিছনের সিটে ফাতেমা এবং নেহা বসেছে এবং সামনের ড্রাইভিং সিটে আসাদ এবং তার পাশে আজম বসেছে।
আসাদ, আজ থেকে তোমরা দুজন একসাথে ভার্সিটি যাবে। দুজন দুজনের খেয়াল রাখবে, কেউ বিরক্ত করলে বলবে। তারা দুজনেই সম্মতি দেউট। নেহার বয়স 20 বছর, ফাতেমার বয়স 20 বছর, তবে ফাতেমা নেহার চেয়ে 3 মাসের ছোট। ফাতেমার পরিবারে বাবা আসাদ ইবনে, মা আশফিয়া জাহান, বড় ভাই আব্রাহাম ইবনে এবং সে ফাতেমা বিনতে আসাদ, এই চারজনে মিলে তাদের পরিবার। আর নেহার পরিবারে নেহার বাবা আজম ইবনে এবং নেহা ইলমি। নেহার মায়ের নাম ছিল নিকা ইলমি, কিন্তু তার মা অনেক বছর আগে মারা গেছে। আসাদ এবং আজম নেহাকে ভার্সিটিতে ভর্তি করে দিয়ে চলে যায়, আর নেহা ফাতেমার সাথে ক্লাসে যায়। একটু পর একজন স্যার আসে এবং নেহাকে ডাকে। নেহা সারির সামনে যায়। স্যার নেহাকে তার পাশে দাঁড় করিয়ে সকালের উদ্দেশ্যে বলতে শুরু করে। স্যার, ও তোমাদের ভার্সিটির নতুন স্টুডেন্ট, ওর নাম নেহা ইলমি। তোমরা সকলে ওর সাথে ভালো ব্যবহার করবে। আর তোমরা তো ছোট নাকি। পরিচয় পর্ব শেষ করার পর স্যার ক্লাস করাতে থাকে। ইলমি, তুমি কি ফাতেমার কাজিন? একজন মেয়ে প্রশ্নটি করে নেহাকে। নেহা, হ্যাঁ আমি ওর কাজিন। তখন ফাতেমা বলে ওঠে, কাজিন কম বোন বেশি। তারাই ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলছিল। নেহা ইন্দোনেশিয়ান ভাষা তেমন আয়ত্ত করেনি, তাই তার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছিল এবং বলতেও। কোনো মতে ক্লাস শেষ করে নেহা আর ফাতেমা তাদের পাপের জন্য অপেক্ষা করে এবং কিছু সময় পর আসাদ সাহেব এসে তাদের নিয়ে যায়। আজম সাহেব বসে বসে ল্যাপটপে কাজ করতেছিল। এমন সময় নেহা এসে বলে, আব্বু আমি কি আসতে পারি রুমে? আজব নেহার কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকায় এবং তাকে আসার অনুমতি দেয়। আজম, কিছু বলবে? নেহা, হ্যাঁ বাবা, আসলে আমাকে একটা ল্যাপটপ কিনে দিতে পারবে? আজম নেহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কালই ল্যাপটপ এনে দেবো ইনশাআল্লাহ। বাবার সাথে কথা শেষ করে নেহা রুমে চলে যায় এবং পড়াশোনা করতে থাকে। এজেন্সি কি কোন খোঁজ পেয়েছে সে কোথায় গিয়েছে সেটা একটু খবর দিতে পারছে না। কোন একজন লোককে মোবাইলে কথাগুলো বলছিল শৈবাল। নিউ ইয়র্কের ব্যস্ত শহর, মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছে আসছে। আব্রাহাম মেকুনিতে দাঁড়িয়ে সেসব কিছু পরখ করছে। এমন সময় প্রচন্ড ঝংকার দিয়ে তার মোবাইলটি বেজে ওঠে। আব্রাহাম রুমে ঢুকে মোবাইল রিসিভ করে। হ্যাঁ বল মন্দ। আশফিয়া, কেমন আছিস? আর হ্যাঁ, তুই কি আদব কায়দা ভুলে গেছিস? সালাম দিছিস? আব্রাহাম, আমার তাড়া আছে, কি বলবে বল। আসফিয়া, তোর জন্য তোর আজম আঙ্কেলের মেয়ে নেহার বিয়ে ঠিক করছিলাম, মনে আছে? আব্রাহাম একবার তার বেডের দিকে তাকায়, সেখানে একটা মেয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, মনে আছে। আসফিয়া, ওকে তুই দেখিসনি? তাই বলছিলাম তুই এই মাসে চলে আয়, তোদের বিয়েটা সেরে ফেলবো ভাবছি। আব্রাহাম, আমি কালই চলে যাব। আসফিয়া, সত্যি? তাহলে চলে আয়। নেহা ফাতেমা ভার্সিটিতে বসে বসে গল্প করছি, এমন সময় সেখানে উপস্থিত হয় লিজা নামের এক মেয়ে। ফাতেমা মেয়েটাকে? নেহা ও ফাতেমা মেয়েটাকে পরখ করে। ফাতেমা, ও আমার বেস্ট ফ্রেন্ড। কথাটি লিজার কানে যাওয়া মাত্রই, কি? তাহলে আমি কে? তখনই পিছন থেকে একটা ছেলে বলে উঠল, আমার না ভবিষ্যৎ সন্তানের মা। সবাই ছেলেটির দিকে তাকায়। লিজা, তুই বউই পাবি না ছাগল। ছেলেটি, ছাগল নিকে তোকে তো পার। লিজা ছেলেটির পিঠে ধুরুম করে কিল মেরে দেয়। ছেলেটি চিৎকার করে উঠে বলে, এই ফাতেমা শাকচুন নিয়ে এই ছাগলনিকে হামলা। লিজা, তানিম তোকে তো। এই বলে যেই না তানিমকে মারতে যাবে তার আগে ফাতেমা চিৎকার করে তাদেরকে থামতে বলে। সবাই শান্ত হয়ে বসে লিজা ও তানিমের সাথে নেহার পরিচয় করিয়ে দেয় ফাতেমা। তানিম, এই আজ না তোদের ঘুরতে নিয়ে যাব ভাবছি, যাবি? সবাই সম্মতি দেয়। কিছুক্ষণ পর নেহা, ফাতেমা, তানিম, লিজা ইন্দোনেশিয়া কনভেনশন এক্সিবিশন আইস বিএসডিসিডিতে উপস্থিত হয়। তারা সবাই হলে গিয়ে বসে। এক হাঁটু পর ওস্তাদ নোমান আলী খানের আগমন ঘটে। তাকে দেখে নেহা বলে, তানিম, লিজা,
ফাতেমা, ধন্যবাদ এখানে আনার জন্য। উনি আমার প্রিয় একজন বক্তা। এতদিন মোবাইলে দেখতাম, আর সরাসরি দেখার সৌভাগ্য হলে। ওস্তাদ নোমান আলী খুতবা শুরু করেন। সবাই মুগ্ধ হয়ে শুনছিল, তার কথাতেই এক ধরনের মুগ্ধতা ছিল। আমরা অনেক সময় নিজেদের জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন হই, যখন মনে হয়, আল্লাহ কেন আমাকে এর মধ্যে ফেললেন? কিন্তু কুরআনে আল্লাহ বলেন, আশা যে তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, এবং হতে পারে তোমরা কোনো জিনিস ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা 2:216। জীবনের প্রতিটি মুহূর্ত, হোক তা আনন্দের বা কষ্টের, আল্লাহর পরিকল্পনার অংশ। তোমার ব্যর্থতা, তোমার দুঃখ, এমনকি তোমার নিঃসঙ্গতাও, সবকিছু তোমাকে গড়ে তোলার এক একটা ধাপ। আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেননি। তুমি যদি এখনো নিঃসঙ্গ হও, তবে সম্ভবত আল্লাহ তোমাকে অন্য সবার থেকে দূরে সরিয়ে রেখেছেন, যেন তুমি একমাত্র তার কাছেই ফিরে আসো। সত্যিকার অর্থে শান্তি তখনই আসে, যখন তুমি বুঝে যাও, আল্লাহ তোমার জীবনের পরিচালক, তুমি শুধু তার নির্দেশিত পথ অনুসরণ করো। একটা সময় ওস্তাদ নোমান আলী খানের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে যায় নেহা। নেহা, আসসালামু আলাইকুম। আমার জানামতে জোর করে বিয়ে সমর্থন করে না, এক্ষেত্রে জানতে চাই বিস্তারিত। ওস্তাদ নোমান আলী খান এবার বিস্তারিত সকলের উদ্দেশ্যে বলতে শুরু করে। শোনো, যখন আমরা ইসলাম নিয়ে কথা বলি, তখন আমাদের আগে কোরআনের দিকে তাকাতে হয়। আর কোরআন কি বলে? বিয়েতে নারীদের সম্মতি জরুরি। তাহলে কেউ যদি বলে, আমার বাবা মা বলেছে এই ছেলেকে বিয়ে করতে হবে, আমি কিছুই বলতে পারি না, তাহলে আমি বলবো, না, 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 এটা ইসলাম না। এটা সমাজের চাপ, পরিবারের ভয়, কিন্তু এটা কোরআনের শিক্ষা না। তুমি তাকে বিয়ে করবে, এটা তোমার অধিকার। তুমি না বলতে পারো। আল্লাহ তোমাকে সেই অধিকার দিয়েছেন। বিয়ে মানে শুধু দুজন মানুষের সম্পর্ক না, এটা দুটি আত্মার মিলন। এবং আত্মা কখনো জোর করে মিলে না। আর হ্যাঁ, তুমি যদি কাউকে পছন্দ করো, সেটা হারাম না, যতক্ষণ না তুমি সীমা অতিক্রম করো। তুমি একজন ভালো মুসলিম হয়েও তোমার অনুভূতি থাকতে পারে, এটা স্বাভাবিক। তুমি যদি চুপ থাকো, আর বিয়েতে রাজি না হওয়ার পরও পরিবার তোমার উপর চাপ দেয়, তাহলে সেই বিয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এমন বিয়ে হলে সেটা ভেঙে দেওয়া যায়। হ্যাঁ, তুমি শুনছো ঠিকই, শরীয়তের দৃষ্টিতে এমন বিয়ে বাতিলযোগ্য। নেহারের ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল। ফাতেমা আসাদ সাহেবকে কল করে বলেছি এখানে আসে। বাসায় গিয়ে ফাতেমা ও নেহা সালাত আদায় করে সোজা ঘুমিয়ে যায়। ইন্দোনেশিয়ার মাটিতে পা রেখেছে আর 5 বছর পরে আব্রাহাম পরিবেশটা কেমন বদলে গেছে, আগের মতো নেই এখন, আগের চেয়ে বেশি উন্নত দেখাচ্ছে। চারদিকে চোখ বুলিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আসাদ সাহেবকে বলে, চলো বাবা। আসাদ সাহেব ছেলের সাথে পা মিলিয়ে গড়িতে উঠে বসে গাড়ি রওনা হয় গন্তব্যে। বাবার, নেহার সাথে আমার বিয়ে ঠিক করেছ কেন? এখন তুমি জানো না আমি এখন বিয়ে করতে চাই না। নেহাকে বিয়ে এখন না করলে মেয়েটা হাতছাড়া হয়ে যাবে। তো পৃথিবী যে কি মেয়ের অভাব পড়ছে, তা পড়েনি। তবে নেহার মতো মেয়ে পাওয়া কষ্টসাধ্য, তার উপর শৈবাল যেভাবে পিছু পড়েছে, যে কোনো সময় নেহার কিছু করে ফেলতে পারে। আব্রাহাম রুক উঠকে আসাদ সাহেবের দিকে তাকায়। আসাদ সাহেব নড়ে চড়ে বসে বলে, শৈবাল নেহাকে জোরপূর্বক বিয়ে করেছে, তবে বিপদ কিছু হবার আগেই সুযোগ বুঝে ওকে উদ্ধার করে এখানে নিয়ে আসি। বা শেষ পর্যন্ত কারো বউয়ের সাথে বিয়ে ঠিক করছো। আইনগতভাবে বউ, ধর্মীয় ভাবে না, কারণ তুই ভালো করে জানিস জোরপূর্বক বিয়ে ইসলাম সম্মত নয়। তুমি জ্যাক বল্ড, নেহাকে আমি বিয়ে করতে পারবো না, আর ওকে শৈবাল কি কৈবাল ওর কাছে দিয়ে দিও, কারণ ও ওর হাজবেন্ড। তুই নেহাকে দেখলেই পটে যাবি।
তুমি জেগে জেগে স্বপ্ন দেখো। ড্রিমলাইটের আলোয় বসে আছে শৈবাল, মুখে চিন্তার চাপ। আর 7 দিন হলো ইন্দোনেশিয়া এসেছে শৈবাল, কিন্তু এখনো নেহা কোন জায়গায় থাকে সেটা বের করতে পারেনি সে। মোবাইল হাতে নিয়ে নেহার একটি ছবি বের করে। একবার একবার যদি তোমায় হাতের কাছে পায় তাহলে সর্বপ্রথম কষে কয়েকটা থাপ্পড় দিব। অসভ্য নারী, স্বামীকে ফেলে পালানো। একবার পাই সুদে আসলে সব শোধ করে নিব। ফাতেমা নেহাতরা কয় আব্রাহাম আসছে। কথাটি কর্ণপাত হতেই ফাতেমা এক দৌড়ে আব্রাহামের সামনে হাজির হয়। আব্রাহাম সবার সাথে কৌশল বিনিময় করে বসে, তখনই পেছনে থেকে সালামের শব্দ ভেসে আসে। আসসালামু আলাইকুম। আব্রাহাম ফিরে তাকায়, তারপর থমকে যায়। তার সামনে যেন কোন এক পরী দাঁড়িয়ে আছে। বাবা ঠিক বলেছে, নেহা অসম্ভব সুন্দরী পরীর মতো, মনে মনে। আজম সমুদ্র পাড়ে বসে আছে, দৃষ্টি তার সমুদ্রে। সে নীরব দাঁড়িয়ে থাকে। হঠাৎ তখন একটা লোক পিছন থেকে আজকে ডাক দেয়। আজম পিছনে আসাদ ও আব্রাহামকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি এসে এগিয়ে যায়। চারিদিকে নীরবতা, আকাশে পূর্ণিমার চাঁদ। ব্যস্ত শহর, সাদা রঙের একটি গাড়ি প্রচন্ড বেগে ছুটে চলেছে নিজ গন্তব্যে। শৈবাল এক হাতে ড্রাইভ করছে আর এক হাতে মোবাইল ধরে আছে। মোবাইলের ওপাশ থেকে শোনা যায় একটি পুরুষের কণ্ঠ। স্যার, ম্যামের বিয়ে ঠিক করা হয়েছে এবং আগামী সপ্তাহে বিয়ে। শৈবাল গম্ভীর কণ্ঠে বলে, আমি আসছি। কথাটি বলে কল কেটে দেয়। একবার বাপ মেয়েকে সামনে পায় বুঝাব আনমনে। নেহা ভার্সিটিতে বসে আছে। ফাতেমা, লিজা ও সারার ক্লাসমেট। সাথে লিজার থমথমে মুখশ্রী। একটু দূরে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে তানিম। বিরক্ত নিয়ে ফাতেমা বলে ওঠে, কি হয়েছে একটু খুলে বলবি? লিজা চোখ তুলে তাকায় ফাতেমার দিকে, তারপর মাথা নিচু করে নেয়। তখন সারা বলে, শোন, আমি বলছি তোরা তো কালকে আসিসনি, কাল তাই জানিস না। আসলে তামিমের সাথে লিজার বিয়ে ঠিক হয়েছে। বিস্ময় নিয়ে ফাতেমা ও নেহা লিজার দিকে তাকায়। পরক্ষণেই তিনজনেই হেসে উঠল। লিজার আগে দৃষ্টিতে ওদের দিকে তাকায়, তারপর সেখান থেকে উঠে সোজা তামিমের কাছে গিয়ে ওর পিঠে ধুরুম করে কিল বসিয়ে দেয়। ক্লাসে সকলে হেসে উঠল। নেহা তো হাসতে হাসতে শেষ। লিজা, সবাই হেসে নাও ভালো করে, তারপর মুখ ঘুরিয়ে চলে যায় বাইরে। ভার্সিটি থেকে এসে শুয়ে পড়েছে নেহা। আছরের আজান টানে আসতেই ঘুম ভেঙে যায়। নেহা অলস ভঙ্গিতে বিছানা থেকে উঠে দাঁড়ালো, তারপর পা বাড়ায় ওয়াশরুমের দিকে। নামাজ শেষ করে একটু ছাদে যায়। খোলা আকাশে নিচে বুক ভরে শ্বাস নেয় নেহা, তারপর চোখ ঘুরিয়ে চারদিকে দেখতে থাকে। পশ্চিম দিকে সূর্যটা অস্ত্র যাচ্ছে। হালকা বাতাসে নেহার হিজাবটা নড়ছে। ধবধবে ফর্সা গায়ে নীল রঙের জামাতে অপূর্ব সুন্দরী লাগছে তাকে। নেহা চোখ বন্ধ করে। হঠাৎ শৈবালের গম্ভীর চেহারা ভেসে উঠে। তাড়াতাড়ি চোখ খুলে ফেলে। শ্বাস তার ভারী হয়ে গেছে। কেমন আছো নেহা? পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আব্রাহাম নেহার পেছনে। নেহা আব্রাহামের কথা শুনে হকচকিয়ে উঠল। পেছনে ফিরে আব্রাহামের দিকে দৃষ্টিপাত করল। আব্রাহামের মুখে হাসির রেখা। সে দাঁড়িয়ে একমনে নেহাকে পরখ করছে। ভাইয়া, আপনি এখানে? এমনি এসেছিলাম, এসে দেখি তুমি এখানে। তা কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো। আব্রাহাম নেহাকে কিছু বলতে যাবে, তার আগেই আব্রাহামের মোবাইলটি প্রচন্ড ঝঙ্কার দিয়ে উঠে। আব্রাহাম মোবাইলে কথা বলতে বলতে প্রস্থান করে। নেহা বসে বসে অ্যাসাইনমেন্ট করছিল। এমন সময় রুমে উপস্থিত হয় আজম। আজম নেহার দিকে এগিয়ে গিয়ে ওর হাতটি ধরে অনুরোধের সঙ্গে বলে, মা, একটা অনুরোধ করবো, রাখবি? নেহা আজমের মুখে মা ডাক শুনে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, কি বলবেন আব্বু? আজম নেহার হাতটি আরো ভালোভাবে নিজের হাতে মুঠোয় নিয়ে বলে, আমি আব্রাহামের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। আগামী শুক্রবার তোর বিয়ে। কথাটি শোনা মাত্র নেহার রাগ উঠে যায়। হাত ছাড়ো, আমি কিছুতেই বিয়ে করব না। অনুরোধ করে লাভ নেই। আমি বিয়ে করলে কোন ধার্মিক ছেলেকে করব?
আজম রেগে বলে, আজ যদি আসাদ তোকে এখানে না আনতো তখন কি হতো ভেবেছিস? আল্লাহ কোনো না কোনো ভাবে পথ দেখাতো। আজম বুঝতে পারে নেহা আব্রাহামের সঙ্গে বিয়ে কিছুতেই করবে না, তাই বাধ্য হয়ে রুম ত্যাগ করে। আজম যাওয়ার পর নেহা লিজাকে কল করে সব বলে। ওপাশ থেকে লিজা, তোরা আজ আমার উপর হাসছিলি না তাই অভিশাপ পড়াচ্ছে। নেহা লিজার কথা শুনে রাগে গজগজ করতে করতে বলে, তানিম কোন দিক দিয়ে খাবার, তোর সাত কপালের ভাগ্য হরে বিয়ে করতে পারছিস সেটা। সাত কপালের ভাগ্য না কচু, ওই বদমাইশ আমাকে ফাঁসিয়ে নিজে ফেঁসে গেছে। কিভাবে? তুই তো জানিস ও আমার চাচাতো ভাই। একদিন ওর সাথে ট্রুথ বিয়ের খেলছিলাম, ওখানে ও আমাকে বলছে সে যে ইংরেজি বলবে তাই ইন্দোনেশিয়ান ভাষা বলতে আমিও বলেছি, কিন্তু ওর সাথে রেকর্ড করে রাখছে এবং সুযোগ পেয়ে আমাকে খারাপ বানানোর জন্য বাড়ির সকলের সামনে রেকর্ডটা ওপেন করে। বেচারা আমাকে খারাপ বানাতে চাইছিল, তবে সে কল্পনাও করেনি যে ওর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলবে। একদম ঠিক হয়েছে। তোর বিয়েও আব্রাহাম ভাইয়ের সঙ্গে ঠিক হলে ভালো হবে, তখন তোকে ভাবি রাখতে পারবো। নেহার রাগী কণ্ঠে লিজা বলে চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে দৌড়ে রুমে প্রবেশ করে আব্রাহাম। লিজাও কল কেটে দেয়। নেহার আগে গজগজ করতে করতে যেই না আব্রাহামকে নিজের রুমে দেখছে তখনই মাথার মেজাজ বিগড়ে গেল তার। আপনি এখানে কেন? আর অনুমতি ব্যতীত একটি মেয়ের রুমে প্রবেশ করছেন কেন? আব্রাহাম নেহার এমন রাগী কণ্ঠ শুনে অবাক। নেহা, তুমি এমন ভাবে কথা বলছো কেন? নেহা হাতজোড় করে বলে, দয়া করে বাইরে যান, আমার সামনে আসবেন না। আর হ্যাঁ, মরে গেলেও আপনাকে আমি বিয়ে করবো না, করছি না। নেহার এমন কথা শুনে আব্রাহামের কষ্ট হয়। নেহা, কেন তুমি আমাকে বিয়ে করতে চাও না? বলতে বাধ্য না, দয়া করে বের হন। তুমি কি তোমার ওই নামমাত্র হাজবেন্ডকে ভালোবেসে ফেলেছ? আব্রাহামের কথা শুনে নেহা চেঁচিয়ে উঠল, আপনার কি মনে হয় অসভ্য? তখন ওকে ভালোবাসো না, তাহলে আমাকে বিয়ে করতে আপত্তি কিসের? আমি কোন কাপুরুষকে বিয়ে করতে চাই না? আপনি যে। কথাটি শেষ হবার আগেই আব্রাহাম নেহার গালে থাপ্পড় মেরে বসে। নেহার গালে হাত দিয়ে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম রেগে ফুঁসছে। পরক্ষণেই নেহাকে বলে, বিয়ে তুই করবি না, তোর বাপ করবে। আমার বাপকে করিয়েন। আব্রাহাম রেগে কাঁপছে নেহার কথা শুনে। তোকেই করবো, দেখি কে ঠেকায়। আমিও দেখব। তুই আজ থেকে বন্দি, শুক্রবার তোর বিয়ে আমার সাথে। স্বপ্ন দেখো। বাড়ির সকলে উপস্থিত হয় নেহার রুমে। নেহার এরকম ব্যবহার দেখে সবাই হতবাক। আজম মেয়ের এমন ব্যবহার দেখে লজ্জিত। আব্রাহাম বাড়ির সকলকে দেখে রুম থেকে বের হয়ে যেতে যেতে বলে, আঙ্কেল, বিয়ে আমি আপনার মেয়েকেই করবো, সে রাজি হোক বা না হোক। নেহা চেঁচিয়ে বলে, জীবনে না। শৈবাল পায়ের উপর পা তুলে বসে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে তার একজন গার্ড। শৈবাল, শুনলাম নেহা ওই বদমাইশকে বিয়ে করতে রাজি হচ্ছে না। লোকটি, হ্যাঁ স্যার। উনি নাকি ধার্মিক ছেলেকে বিয়ে করবে। শৈবাল, বিয়ে করবে মানে কি? ও আমার ওয়াইফ। তার কাজগুলো সব ঠিকঠাক আছে তো? লোকটি, জি স্যার। অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে সম্পূর্ণ বাড়ি। রাত একটা ছুঁই ছুঁই। একজন আননোন পার্সন গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার সাথে সাথে কয়েকজন হুডি পরা লোক আব্রাহামের বাসাতে ঢুকে পড়ে। একজন লোক বাকি লোকগুলোকে ইশারা করে বলে, তোরা সব ব্যবস্থা করে রাখো, আমি আসি। ও, ওর রুমটা কোথায়? দরজা খুলে দেওয়া সেই লোকটি বলে, 5 নাম্বার রুমটা। হুডি পরা লোকটা চলে যায়। নেহা ঘুমে আচ্ছন্ন। হঠাৎ সে অনুভব করে কেউ তাকে স্পর্শ করছে। চোখ খুলতে দেখে সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। নেহা চিৎকার করতে যাবে, তার আগে একটা রুমাল দিয়ে নেহাকে অজ্ঞান করে ফেলে।
তারপর নেহাকে বিছানা থেকে তুলে কোলে করে নিয়ে যায়। ফজরের আজান কানে আসতেই নেহার চোখ খুলে দেখে সে একটা অন্ধকার রুমে বন্দী। তখনই তার কালকে রাতের ঘটনা এবং আব্রাহামের চ্যালেঞ্জের কথা মনে পড়ে যায়। এসব মনে করে নেহা চিৎকার করে বলতে লাগলো, কাপুরুষ কোথায় তুই? তুই কোন সাহসে আমার গায়ে হাত দিয়েছিস আব্রাহাম? তখনই রুমে প্রবেশ করতে করতে শৈবাল উত্তর দেই, ওই কাপুরুষ কি করে তোমাকে ছুঁতে পারবে হে আমার প্রিয়? নেহা পরিচিত কণ্ঠ শুনে ফিরে তাকাতেই দেখে তার সামনে শৈবাল দাঁড়িয়ে। আপনি এখানে কেন? অন্য কাউকে আশা করছিলে? নেহা শৈবালকে দেখে ভয় পেতে শুরু করে। ভয় পাওয়ার দরকার নেই বিবিজান, আমি আপনাকে ভয় পাই না। আর হ্যাঁ, আমাকে এখানে আনছেন কোন সাহসে? শান্ত হোক, তোমাকে এখানে না যেখানে খুশি নিতে পারি, এটা সাহস না অধিকার। ভুলে গেলে 3 কবুল করছিলে সেটা? ওটা বিয়ে না। কি? জোর করে বিয়ে হয় না? হয়, তুমি আমার ওয়াইফ, এটাই শেষ কথা। আমারও শেষ কথা, আমি আপনাকে ডিভোর্স দিব। শৈবাল একটা কাগজ এগিয়ে দিয়ে বলে, দেখো, এখানে শর্ত অনুসারে তোমার 2টো কিডনি এবং 2টো চোখ দিয়ে দিলে ডিভোর্স হয়ে যাবে। নেহা কাগজগুলো হাতে নিয়ে শৈবালের দিকে তাকায়। শৈবাল ডোন্ট কেয়ার ভাব নিয়ে নেহার পাশে বসে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নেহা কেঁপে উঠল শৈবালের স্পর্শ পেয়ে, তবে সে বাকরুদ্ধ। শৈবাল যে এত বড় ছাল ছাড়বে সেটা নেহা কখনোই ভাবেনি। আপনার কি মনে হয় এই এগ্রিমেন্ট পেপার দিয়ে আমাকে দমিয়ে রাখবেন? দমিয়ে রাখতে চাই না, আগলে রাখতে চাই। অন্য কাউকে রাখুন, তোমাকে রাখবো। আব্রাহাম ঘরের জিনিস ভাঙচুর করছে এবং চিৎকার করে বলছে, নেহা কোথায়? ও কিভাবে পালালো? আসাদ ও আজম আব্রাহামকে শান্ত করতে ব্যস্ত, কিন্তু আব্রাহাম কারো কথাই শুনছে না। আসফিয়া বেগম এসে ছেলেকে বুঝায়। ফাতেমা একপাশে দাঁড়িয়ে আছে। নেহা ভাবছে কি করা যায়। আব্রাহাম বা শৈবাল দুজনের মধ্যে কাউকে বিয়ে করা যাবে কিনা। শৈবাল রুমে প্রবেশ করতে করতে বলে, বিবিজান কি খাবেন? নেহা রাগী চোখে শৈবালের দিকে তাকায়। তখনই শৈবাল আর নেহার রুমে আব্রাহাম, আসাদ, আজম এবং কিছু পুলিশ প্রবেশ করে। ওদেরকে দেখে শৈবাল দাঁড়িয়ে যায়। একজন পুলিশ এগিয়ে এসে ইন্দোনেশিয়ান ভাষায় বলে, তুমি ওকে কিডন্যাপ করেছ, তোমাকে আমাদের সাথে জেলে যেতে হবে। ও আমার বিবাহিত স্ত্রী। ডকুমেন্ট দেখাও। শৈবাল কতগুলো পেপার পুলিশের দিকে এগিয়ে দেয়। পুলিশ পেপারগুলো পড়ে আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ওরা তো স্বামী স্ত্রী। তখনই হঠাৎ নেহা বলে ওঠে, আমাকে কিডন্যাপ করে বিয়ে করেছিল ইনি। তখনই পাশ থেকে শৈবাল বলে ওঠে, ও সব মিথ্যা কথা বলতেছে। ও আসলে আমাকে বিয়ে করেছে টাকার জন্য, কারণ আমার সম্পত্তিগুলো আমার স্ত্রী 3 ভাগের 1 ভাগ পাবে তাই। তবে সে এখন ওর প্রেমিককেও বিয়ে করতে চায়। শৈবালের এসব মিথ্যা কথা শুনে নেহার মেজাজ বিগড়ে যায়। শৈবালের কথাগুলো শুনে পুলিশ বলে, এই বিষয়টা করতে গিয়ে দেখতে হবে, আপনারা ওখানে আপনাদের সঠিক বিচার পাবেন এবং চাইলে ডিভোর্সও করে নিতে পারেন। শৈবাল এগ্রিমেন্ট পেপারগুলো এগিয়ে দিয়ে বলে, দেখুন অফিসার, ও সম্পত্তি পাওয়ার জন্য এগ্রিমেন্টে অবধি সাইন করছে। পুলিশ পেপারগুলো দেখে বলে, এইসব কোর্টে রায় দিবে, তবে যতদিন না পর্যন্ত কোর্ট থেকে কোন সিদ্ধান্ত না আসে ততদিন নেহার আপনার সাথে থাকতে হবে। কথাগুলো বলে পুলিশ অফিসাররা চলে যায়। পুলিশের পিছে পিছে আসাদ ও আজব যায়। আব্রাহাম রক্তচক্ষু নিয়ে শৈবালের দিকে তাকিয়ে আছে। শৈবাল আব্রাহামকে ওর দিকে এভাবে তাকিয়ে দেখতে দেখে মাঝের আঙ্গুল দেখায়। এটা দেখে শৈবালের কাছে এসে ওর কলার চেপে ধরে বলে, বেশি তিরিং বিরিং করবি না একদম। আব্রাহামের থেকে নিজেকে ছাড়িয়ে আব্রাহামের মুখে একটা ঘুষি মেরে দেয় শৈবাল।
আব্রাহাম রক্তচক্ষু নিয়ে শৈবালের দিকে এক পলক তাকিয়ে সেও একটা পাঁচ মারে শৈবালের বুকে। শৈবাল মেঝেতে পড়ে যায়। আব্রাহাম শৈবালের উপরে বসে এলোপাথারি মারতে থাকে শৈবালকে। ওদের দুজনকে এভাবে ঝগড়া করতে দেখে নেহা দৌড়ে ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে শৈবাল ও আব্রাহামের উপর ছুঁড়ে মারে। আব্রাহাম ও শৈবালের উপরে পানি এসে পড়তেই দুজন শান্ত হয়ে উঠে বসে। শৈবাল আব্রাহামের উদ্দেশ্যে বলে, আমার বাসা থেকে বের হ। আমি এখানেই থাকবো যতদিন নেহা থাকে। নেহা আমার সাথে সারা জীবন থাকবে। জেগে জেগে স্বপ্ন দেখিস মনে হয় এখন। মাথা গরম হওয়ার আগে বের হ নয়তো। আব্রাহাম তেড়ে এসে বলে, নয়তো কি? আবার দুজন দুজনের কলার ধরে একজন আরেকজনকে মারতে থাকে। ওদের দুজনকে এভাবে ঝগড়া করতে দেখে নেহা চিৎকার করে বলে উঠল, থামো দুজনেই, তোমরা এভাবে ঝগড়া করছো কেন? তোমাদের একজনের কেউ তো আমি বিয়ে করব না। নেহার কথাটি শুনে আব্রাহাম ও শৈবাল ওর দিকে তাকিয়ে দেখে অসহায় দৃষ্টিতে। নেহা দুজনের উদ্দেশ্যে বলে, তৃতীয়বার যেন দুজনকে এভাবে লড়াই করতে না দেখি। কথাটি শেষ করে নেহা যেই না রুম থেকে বের হতে যাবে তখনই নেহার সামনে এসে উপস্থিত হয় শৈবাল। নেহা জিজ্ঞাসার দৃষ্টিতে শৈবালের দিকে তাকায়, কোথায় যাচ্ছ তুমি? আপনাকে কৈফিয়ত দিতে হবে। পিছন থেকে আব্রাহাম বলে, নেহা বাসায় চলো। নেহা এবার আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আমি কোথায় যাব কি যাব না সেটা আপনাকে ঠিক করতে হবে না জনাব আব্রাহাম। তারপর শৈবালের দিকে তাকিয়ে বলে, আপনিও নাক গলাবেন না জনাব শৈবাল। নেহা রুম থেকে বাইর হওয়ার আগে শৈবাল নেহার হাত ধরে ফেলে। নেহা কিছু বলতে যাবে তার আগেই আব্রাহাম এসে নেহার হাত ছাড়িয়ে নেয় শৈবালের থেকে। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে শৈবাল, আব্রাহাম, নেহা এবং নেহার বাবা। আব্রাহাম নিজেকে পরিবর্তন করেছে অনেক, চোখে নরম অনুতপ্ত ছায়া। নেহা তাকিয়ে আছে নির্বাক দৃষ্টিতে। শৈবাল দাঁড়িয়ে আছে নির্লিপ্ততা, ডোন্ট কেয়ার ভঙ্গিমায়, যেন এই নাটকের কেউ নয়, কেবল এক দর্শক। জজ কড়াভাবে বলে ওঠেন, ডকুমেন্টগুলো জমা দিন। শৈবাল ধীর পায়ে এগিয়ে এসে কয়েকটি কাগজ বাড়িয়ে দেয়। এটা হলো এগ্রিমেন্ট পেপার। শৈবালের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। তারপর সামনে দাঁড়িয়ে থাকা নেহার চোখে চোখ রেখে বলে, এখানে নেহা নিজ হাতে লিখে সাইন করেছে, যদি কখনো আমাকে ডিভোর্স দিতে চায় তাহলে তাকে দিতে হবে দুটি চোখ আর দুটি কিডনি, এবং সে এতে রাজি। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। আব্রাহামের মুখ ফ্যাকাশে হয়ে যায়। নেহার বাবা কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়েন। নেহা তাকিয়ে থাকে শৈবালের চোখে, অভিযুক্ত নয়, অভিমানী। জজ কড়া গলায় জিজ্ঞেস করলেন, মিস নেহা, আপনি এই এগ্রিমেন্টে সাইন করলেন কেন? নেহা মাথা উঁচু করে উত্তর দিলেন, কণ্ঠে হালকা কাঁপুনি, কিন্তু দৃঢ়তা স্পষ্ট। প্রথমত, আমি এই বিয়েকে বৈধ মনে করি না। আমার বাবা উপস্থিত ছিলেন না। কাজীকেও ভয় দেখিয়ে আমাকে জোর করে এই বিয়েতে বাধ্য করা হয়। এই এগ্রিমেন্টে কি লেখা ছিল আমি জানতাম না। আমাকে না জেনে, না বুঝে সাইন করানো হয়েছিল। আমাকে ভয় দেখানো হয়েছিল। জজ আরও একটি প্রশ্ন তুললেন, আপনার স্বামী শৈবালের দাবি, আপনি তার বিশাল সম্পত্তির 1/3 পাওয়ার লোভে তাকে বিয়ে করেছিলেন। এর কতটুকু সত্য? নেহা গভীর শ্বাস নিয়ে বলল, কণ্ঠ এবার বর্ষণের মতো ঝরে পড়ল। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বাবা আর শৈবালের মধ্যে বহু পুরনো শত্রুতা ছিল। তারই সূত্র ধরে তিনি আমাকে কিডন্যাপ করেন। সেই অবস্থা থেকে বেরোনোর কোনো পথ ছিল না। হয়তো সময়ের সাথে সাথে
তিনি আমাকে পছন্দ করে ফেলেন। কিন্তু ভালোবাসা যেমন জোর করে হয় না, বিয়ে তেমনই জোর করে হয় না। আমি কোনোদিন তাকে বিয়ে করতে চাইনি। জর্জ কিছুক্ষণ নীরব থেকে বললেন, মিস নেহা, আপনি কি শৈবালকে আরেকটি সুযোগ দিতে চান? নেহার চোখে জল চিকচিক করছিল। কণ্ঠটা যেন গলা ভিজিয়ে এল, কিন্তু দৃঢ় ছিল। আমি চাই না তাকে কোনো সুযোগ দিতে। আমি এমন একজন মানুষকে জীবনসঙ্গী করতে চাই, যিনি আল্লাহভীরু, যার হৃদয়ে অন্তত ধর্মের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকবে। আর যার মধ্যে তা নেই, আমি তাকে কখনো বিয়ে করতে চাই না। শৈবালের চোখ থমথমে। হঠাৎ সে এক ধাপ এগিয়ে এসে বলে ওঠে, আমি কি এমন কি করেছি, নেহা? তুমি কেন আমাকে গ্রহণ করতে পারছো না? আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তার কণ্ঠ ভারী হয়ে আসে, গলায় বেদনার আঁচ, আত্মার গভীর থেকে আসা একটি স্বীকারোক্তি। জর্জ এবার শৈবালের দিকে তাকিয়ে জানতে চান, আপনার মতামত কি, মিস্টার শৈবাল? শৈবাল সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আমি যে কোনো মূল্যে নেহাকে চাই। আমি তাকে ডিভোর্স দিতে চাই না। আমি তার সঙ্গে সারা জীবন অনন্তকাল থাকতে চাই। নেহা যা বলবে, আমি তাই করব। নেহা এবার চোখ মুছে শান্ত কিন্তু জোরালো কণ্ঠে বলে, আমার কথা মতো নয়, জনাব শৈবাল, সৃষ্টিকর্তার কথা মতো চলুন। হেদায়েত কারো হাতে নয়, তা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। আপনি যদি নিজেকে সত্যিকারভাবে পরিবর্তন না করতে পারেন, তাহলে কেউ আপনাকে বদলাতে পারবে না। আপনার ব্যবহার হয়তো ভালো, কিন্তু আমি চাই না আপনার সঙ্গে সংসার করতে। আমি আপনাকে পছন্দ করি না। আর যদি পছন্দ করতাম, তাহলে হয়তো আপনাকে বিয়ে করতাম, স্বেচ্ছায়। জজ গম্ভীর কণ্ঠে বলেন, মিস নেহা, আমি আপনাকে একটি শেষ প্রশ্ন করতে চাই। আপনি কি উত্তর দিতে প্রস্তুত? নেহা মাথা হেঁট করে সংযত কণ্ঠে বলে, জি, আমি প্রস্তুত। জজ একটু থেমে জিজ্ঞেস করেন, আপনি কি শৈবালের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে চান না? নেহা চোখ তুলে দৃঢ়ভাবে বলে, না, আমি কোনো সম্পর্ক রাখতে চাই না তার সঙ্গে। নেহার মুখ থেকে এই কথা শোনার সাথে সাথে শৈবাল হঠাৎ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। তার কণ্ঠ কেঁপে ওঠে, প্লিজ নেহা, একটা সুযোগ দাও। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি আর কাউকে কখনো নিজের স্ত্রী হিসেবে কল্পনাও করতে পারবো না। প্লিজ, আমাকে এভাবে ছেড়ে যেও না। নেহা গম্ভীরভাবে বলে, আপনার ভালোবাসার কথা ভাবলে তো চলবে না, নিজের কথা, নিজের আত্মসম্মানের কথা তো ভাবতে হবে। আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। শৈবাল এবার কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে শৈবালের বাবা ও মা। তারা ছুটে এসে শৈবালকে জড়িয়ে ধরে। শৈবালের মা নেহার সামনে এসে দাঁড়িয়ে চোখে জল নিয়ে অনুনয়ের সুরে বলেন, প্লিজ মা, এরকম করো না। আমার ছেলেটার তো কোনো দোষ নেই। তুমি কেন ওকে ক্ষমা করছো না? নেহা শান্তভাবে জবাব দেয়, আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করেছে, খারাপ ব্যবহার করেছে। তাই তার সঙ্গে আমি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রাখতে চাই না। তবে হ্যাঁ, আমি তাকে মাফ করে দিয়েছি। কিন্তু তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। এবার এগিয়ে আসে শৈবালের বাবা। তাকে দেখে নেহা বিস্ময় ভরে বলে, আপনি, আঙ্কেল? আপনি শৈবালের বাবা? শৈবালের বাবা মাথা নিচু করে বলেন, হ্যাঁ মা, আমি শৈবালের বাবা। দয়া করে ওকে এত কষ্ট দিও না। তুই যদি ওর সঙ্গে ছোট্ট জীবনটা কাটিয়ে দিস, কি এমন ক্ষতি হতো?
নেহা চোখ নামিয়ে বলে, আমি অনেক চেষ্টা করেছি আঙ্কেল, কিন্তু আপনার ছেলে আমার মন মতো নয়। আর সে মন মতো হওয়ার চেষ্টা করেনি। যে অন্যায় করেছে তাকে প্রশ্রয় দিলে সেটা অন্যায়কে মান্যতা দেওয়া হয়। আপনার ছেলে যেহেতু আমার সঙ্গে অন্যায় করেছে, তাই আমি সেটা মেনে নিতে পারি না। শৈবালের বাবা ক্ষুব্ধভাবে বলে ওঠেন, বিয়ে করা কি অন্যায়? আমার ছেলে কি তোকে মারধর করেছে, খারাপ কিছু করেছে? নেহা এবার আর কিছু না বলে পেছনে ঘুরে দাঁড়িয়ে বলেন, আমি আর কিছু বলতে চাই না। এখন যা বলার আদালতই বলবে। জর্জ সবার উদ্দেশ্যে কঠোর কণ্ঠে বললেন। নেহা যেহেতু শৈবালের সাথে থাকতে চায় না এবং এগ্রিমেন্ট পেপারে সাইন করেছে, তাই তাকে শৈবালকে 20 লাখ টাকা জরিমানা দিতে হবে। শৈবাল ধীরে ধীরে নেহার সামনে এগিয়ে এসে হাত জোড় করে বলল, নেহা, যদি আমার সাথে পুরো জীবনটা কাটিয়ে দিতে, তাহলে কি খুব ভুল হতো? নেহা চোখ নামিয়ে বলল, অনেক কিছুই হতো। আমাকে ছেড়ে চলে যেও না, প্লিজ। আপনি উত্তম কাউকে পাবেন। আমি উত্তম কাউকে চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি কি করব তাতে? এই মুহূর্তে আব্রাহাম দরজার দিকে এগিয়ে এসে চেক বই বের করে বলল, এই নিন, 20 লাখ টাকা। আমি দিচ্ছি। নেহা তৎক্ষণাৎ বলল, জনাব আব্রাহাম, আমার বাবার সেই সামর্থ্য আছে। আপনার টাকা আপনি রেখে দিন। শৈবাল এবার জর্জের দিকে তাকিয়ে দীর্ঘস্বরে বলল, আমি 1 টাকা নেব না। আর ডিভোর্স? সেটা তো আমি দিতেই পারি না। আব্রাহাম রেগে গিয়ে শৈবালের কলার চেপে ধরল। একে তো জোর করে কাপুরুষের মতো বিয়ে করেছ, তার উপর আবার এত সাহস? শৈবাল ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কাপুরুষ আমি নই, বরং তুই চরিত্রহীন। নেহা আমার স্ত্রী, আমার বউ। আব্রাহাম জবাব না দিয়ে সরাসরি শৈবালকে ঘুষি মারল। শৈবালও দেরি করল না, আব্রাহামকে পাল্টা ঘুষি মারল। জর্জ গর্জন করে উঠলেন, থামো। এসব কি হচ্ছে এখানে? শৈবাল জর্জের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই ছেলেটার জন্যই আজ নেহা আমার থেকে দূরে যাচ্ছে। আমি ওকে সত্যি ভালোবাসি। আমি মরে গেলে ওকে ডিভোর্স দেব না। জর্জ এবার নেহাকে সন্দেহের চোখে দেখে বললেন, যেহেতু আপনি ডিভোর্স দিচ্ছেন না, আপনার স্ত্রী আপনাকে ঠকাচ্ছেন, তাহলে মানহানির মামলা করুন। আমি মামলা চাই না। আমি চাই নেহা আমার কাছে ফিরে আসুক। তাহলে অন্য উপায় খুঁজে বের করুন। হঠাৎ শৈবাল চিৎকার করে উঠল, যদি ওকে আমার সাথে যেতে না দেন, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এই কথা বলেই সে নিজের হাতে ব্লেড চালিয়ে দেয়। রক্ত ঝরতে শুরু করে। তার মা বাবা ছুটে এসে ওকে ঝাপটে ধরে। নেহাও আর নিজেকে আটকে রাখতে পারে না। সে ছুটে যায় শৈবালের দিকে। আব্রাহাম, আজম, আসাদু শৈবালের পাগলামি দেখে হতবাক হয়ে যায়। নেহা বলল, আমি শৈবালকে স্বামী হিসেবে মেনে নিতে রাজি, যদি সে এখনই ধর্ম মেনে সকলের সামনে আমাকে বিয়ে করে। আব্রাহাম বিস্ময়ে চিৎকার করল, নেহা, পাগল হয়ে গেছো নাকি? না, আমি ঠিকই বলছি। আজম ও আসাদও নেহার পক্ষে সায় দিল। শৈবালের মা এসে নেহার হাত ধরে বললেন, মা, তোর কাছে আমরা কৃতজ্ঞ থাকবো সারা জীবন। কি বলছেন আন্টি? শৈবাল এবার উঠে এসে নেহার পাশে দাঁড়ালো। সকলের সামনে কাজী ডেকে নতুন করে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে পড়ানো হয়। বিয়ে পড়া শেষ হতেই সবাই একসঙ্গে বলে উঠল, আলহামদুলিল্লাহ। শুধু আব্রাহাম নীরব দাঁড়িয়ে থাকে। শৈবাল আবেগে ভেঙে পড়ে চিৎকার করে বলে,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চুম্মা আমিন। তার উচ্ছ্বাস দেখে সবাই হেসে ফেলে, কিন্তু চোখে জলও জমে। শৈবাল ইন্দোনেশিয়া এসে যে ফ্ল্যাটে থাকতো সেখানে নেহাও তার মা বাবাকে নিয়ে যায়। নেহা কবুল বলার পর থেকে একটা কথাও বলেনি শৈবালের সাথে। শৈবালের কিছু লোক এসে ফুল দিয়ে শৈবালের রুমটা সাজিয়ে চলে যায়। নেহার শাশুড়ি নেহাকে একটা লাল শাড়ি পরিয়ে দিয়ে শৈবালের রুমে দিয়ে আসলেন। নেহা উজু করে এশার সালাত আদায় করে নেয়। একটু পরে শৈবাল রুমে প্রবেশ করে। নেহা উঠে গিয়ে শৈবালকে সালাম করে বলে, বিয়ের পর নফল নামাজ পড়তে হয় আসেন পড়ে নেন। শৈবাল নামাজ পড়ে নেয়। নেহা বসে আছে ফুলে সজ্জিত বিছানায়। শৈবাল গিয়ে নেহার পাশে বসে। হঠাৎ আচমকা নেহাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। শৈবালকে এভাবে কান্না করতে দেখে নেহা হকচকিয়ে উঠল। দয়া করে কান্না করবেন না জনাব শৈবাল। শৈবাল মাথা তুলে নেহার দিকে তাকায়। 5 বছর কেটে গেছে। সময় বদলেছে, বদলে গেছে সম্পর্কের রঙও। শৈবাল আর নেহার সম্পর্কটা এখন ঠিক যেন একটা নির্ভরতার আশ্রয়। দুজনেই একে অন্যকে গভীরভাবে ভালোবাসে। শৈবাল নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছে। তার আগের রূঢ়তা, জেদ, সবকিছু ভেঙে আছে একজন পরিণত মানুষ। নেহা চলে যাওয়ার পর আব্রাহামও নিজেকে বদলে ফেলেছে। সে বিয়ে করেছে তার এক্স গার্লফ্রেন্ড মায়াকে। আজ তাদের একটি ফুটফুটে 4 বছরের ছেলে আছে, নাম আইয়াস। আব্রাহাম আর শৈবালের মধ্যে কোনো রাগ, দ্বন্দ্ব নেই আর। তারা এখন বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু। আজ বিকেলে আব্রাহাম বাংলাদেশে এসেছে, সঙ্গে তার বাবা মা, বোন আর ছোট্ট আইয়াস। পরন্ত বিকেল। বাগানের এক কোণে একটি বেঞ্চে পাশাপাশি বসে আছে শৈবাল আর আব্রাহাম। শৈবাল এসে বলে, আমার মেয়ে হলে ইনশাআল্লাহ তোমার ছেলে আইয়াসের সঙ্গে বিয়ে দেব। আব্রাহাম ভ্রু কুঁচকে ঠাট্টার সুরে বলে, ইনশাআল্লাহ, যদি তোর মেয়ে হয় আর যদি ঠিকঠাক সুস্থ স্বাভাবিক হয়, আমি তো কিডন্যাপ করেই ওকে আমার ছেলের বউ বানাবো। শৈবাল ঝাঁঝিয়ে ওঠে, খবরদার, আজে বাজে কথা বলবি না, নয়তো বিয়ে ক্যান্সেল। আব্রাহাম নাটকীয়ভাবে বলে, কি? তুই কে হোস বিয়ে ক্যান্সেল করার? শৈবাল গম্ভীর গলায়, মেয়ের বাপ। আব্রাহাম হেসে বলে, মেয়ে আমার ছেলের বউ হলে আমি তো তার বাপ হয়ে যাব। শৈবাল দীর্ঘশ্বাস ফেলে, তবে যাই বলিস, তুই আমার আগে বিয়ে করে বাবা হয়ে গেছিস। আফসোস, আমি এখনো কোনো বাবা হতে পারলাম না। আব্রাহাম কাঁধ উঁচিয়ে বলে, কুটনামি করে বিয়ে করেছিস, সেজন্যই। এই কথা শুনে শৈবাল মজা করে তার পিঠে একখানা কিল বসিয়ে দেয়। আব্রাহাম চিৎকার করে ওঠে। ঠিক সেই মুহূর্তেই হাসি ঠাট্টার মাঝে এসে হাজির হয় ছোট্ট আইয়াস। আইয়াস আধো আধো গলায় বলে, পাপা পাপা, আমাল আম্মু বলে দে, আমাল বিয়ে নাকি আঙ্কেলের মেয়ের সাথে দিবে, কিন্তু আঙ্কেলের মেয়ে কোথায়? আমি কিভাবে আমার বউয়ের কাছে যাব? আয়েশের কথাগুলো শুনে শৈবাল আর আব্রাহাম এসে গড়িয়ে পড়ে। আধো আধো বুলি, ফুটফুটে মুখ, এই ছোট্ট প্রাণটুকুই যেন তাদের জীবনের সবচেয়ে মিষ্টি বন্ধন। নেহার অসুস্থতার কারণে তারা সকলে নেহাকে দেখতে এসেছে এই মাসে নেহার ডেলিভারি ডেট। হসপিটালের করিডোরে চিন্তিত হয়ে বসে আছে নেহার পরিবার। একটু পর অপারেশন থিয়েটার থেকে একজন ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে আদম শৈবাল আব্রাহাম এগিয়ে যায়। ডাক্তার তাদের উদ্দেশ্য করে বলে, অভিনন্দন, আপনাদের একটি ছেলে ও একটি মেয়ে বাবু হয়েছে যমজ, এবং মা অসুস্থ আছে। সকলে খুশি হয়ে যায়। আব্রাহাম শৈবালের ফিটে একটা কিল দিয়ে বলে,
তুই তো দেখি ছক্কা মেরে দিয়েছিস। ছক্কা মারামারি রাখো, আগে আমার বউকে দেখে আসি এবং আমার বাচ্চাদেরও। শৈবাল রুমে ঢুকে নেহাকে জড়িয়ে ধরে একজন নাচ এগিয়ে এসে শৈবালের হাতে বাচ্চা দুটোকে তুলে দেয়। শৈবালের বাবা মা, আব্রাহামের বাবা মা, নেহার বাবা সকলে বাচ্চাদের কোলে নেই। শৈবাল সকলের উদ্দেশ্যে বলে, আমার এই পুত্র দুটোর নাম আয়ান। আয়াত পরবর্তীতে সম্পূর্ণ নাম করব আকিকার মাধ্যমে, তবে ডাক নামটা ঠিক করে ফেলেছি, এখন সবার পছন্দ হয়েছে তো? সকলে সম্মতি দেয়। আব্রাহাম এসে শৈবালের কাছ থেকে মেয়ে বাচ্চাটিকে নিয়ে বলে, আমার বৌমাকে। আব্রাহামের কথা শুনে সকালে হেসে উঠে আইয়াস এসে বলে, পাপা আমার বউ কোথায়? আব্রাহাম তার কোলে থাকা বাচ্চা মেয়েটিকে দেখিয়ে বলে, এই যে এটা তোমার বউ। কি এটা আমার বউ? আহ, আমার বউ খুব সুন্দর। আয়েশের কথা শুনে সকালে হেসে ওঠে। এভাবে হাসি খুশি ভাবে তারা তাদের জীবন পার করতে থাকে। এখানে এই গল্পটি সমাপ্ত ঘটে। সমাপ্ত।